নমস্কার বন্ধুরা, প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম কলকাতা থেকে জম্মু তাই এক্সপ্রেসে কিভাবে অযোধ্যা ধাম পৌঁছেছি। আজকে আপনাদের অযোধ্যার সমস্ত কিছু সাইট সিন ও সেই সঙ্গে রাম মন্দির দর্শন দেখাবো। আর আপনাদের সমস্ত ভিডিওর একটা করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টে গিয়েও আপনারা চেক আউট করতে পারবেন। এখানে একটাই সমস্যা যে আপনি যদি তাড়াতাড়ি আছেন রুম দেবে না, এদের এই 12:30টার সময় চেক ইন। এখন দেখা যাক যদি একটু আগে দেয়, রিকোয়েস্ট করলাম বলে সব রুম ভর্তি আছে। তো এখন অ্যাডজাস্ট করতে হবে, এখন বসে থাকতে হবে। এখন বাজে 7টা, আরও প্রায় 5 ঘন্টার মতো বসে থাকতে হবে। সকালের ব্রেকফাস্ট মিক্স পরাঠা 60 টাকা প্লেট, ছোলে ভটোরা, মিক্স পরাঠা, পরাঠা বেশি না, 60 টাকা আর 70 টাকা করে প্লেট। যা দেবে সাফিসিয়েন্ট, প্রচুর কোয়ান্টিটি, প্রচুর। কিরকম খেতে? কেমন খেতে? খুবই ভালো। আমার ভালো। এই হচ্ছে হোটেলের ব্যালকনি, আমাদের হচ্ছে 105, 106। আমরা চেক ইন করে গেছি, রুমের ভেতরটা দেখাচ্ছি। এটা একটা ডিলাক্স রুম, ডবল বেডেড, পাখা এসি দুটোই আছে, এসির অপশানও আছে, যদি এসি চালাবো না। একটা ছোট টেবিল আছে, একটা ছোট সাইড ডেস্ক আছে, দু সাইডে দুটো কমপ্লিমেন্টারি স্যাশে ফ্যাশে দেওয়া আছে চা কফি করার জন্য। চেক আউট টাইম 10টা। আর টিভিও আছে, টিভি দেখার নেই। আর এখানে একটা ছোট আলমারি, আর এটা হচ্ছে বাথরুম। বাথরুম, বেসিন, ওয়েস্টার্ন, রানিং ওয়াটার, শাওয়ার, এক্সস্ট সব কিছুই আছে। রুম 106। আলমারি এখন সব লার্জার হয়ে গেছে। এখানে মিরার, একটা টিভি, আর এটা একটা 4 বেডেড রুম, আর এসি পাখা সবই আছে। এখন যদি শীতকাল ইউজ করব না। আর এখানে একটা সুন্দর সোফা আছে। জয় শ্রীরাম। আমি জয় শ্রীরাম বলছি বলে আপনারা কোনো রাজনৈতিক সংযোগ দেখবেন না প্লিজ। এটা একটা ধর্মীয় ব্যাপার, আমি ধর্মের জন্যই এসেছি। এই হচ্ছে হনুমানগড়ি। বহুত ভিড়, বহুত ভিড়। এখন বাজে 3:10। আগে রামজিকে পুজো দেওয়ার আগে হনুমানজির পুজো অবশ্যই আগে দিয়ে নেবেন, এবং সব জায়গায় অ্যারো মার্ক করে দেওয়া আছে, বোর্ড দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না। হনুমানগড়ি অযোধ্যার একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ মন্দির, যা ভগবান হনুমানকে উৎসর্গীকৃত এবং শহরের কেন্দ্রে অবস্থিত। এটি একটি গুহা মন্দির, যেখানে পৌঁছাতে 76টি সিঁড়ি ভাঙতে হয়, এবং ভক্তরা রাম মন্দির দর্শনের আগে হনুমানের আশীর্বাদ পেতে এখানে আসেন, কারণ বিশ্বাস করা হয় যে হনুমান অযোধ্যার রক্ষক। আরও বিশ্বাস করা হয় যে হনুমান অযোধ্যার বর্তমান রাজা এবং তিনি শহরকে রক্ষা করেন। লোককথা অনুসারে বনবাস শেষে রামের প্রত্যাবর্তনের সময় হনুমান এই স্থানে তার জন্য অপেক্ষা করছিলেন। অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে ধাক্কাধাক্কি করতে করতে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম। পুজো গেছি, মালা পেয়ে গেছি।
হনুমানগড়ি দর্শন করে এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু আগের দিন সারা রাত ট্রেন জার্নি ছিল, সেই জন্য আজকে আর কিছু বিশেষ দেখালাম না। ডিনার 170 টাকা থালি, সবাই মিলে ভাগ বটোয়ারা করে খাচ্ছি। দুটো রুটি, জিরা রাইস, এটা হচ্ছে ডাল মাখনি, কাঁচা কাঁচা পেঁয়াজ স্যালাড, আলু গোবি রোস্ট আর পনির বাটার। মর্নিং। এই পৌঁছে গেছি রাম জন্মভূমি, রামের জন্মভূমিতে আমরা পৌঁছে গেছি। আমাদের এখন গেট ক্রস করে ওপারে যেতে হবে। এখন রোড ক্রস করবি, তারপর ওখানে ভেতর দিয়ে আপনাদের দেখাচ্ছি। ঠিক দেখুন ডান দিকে রামেশ্বরম হোটেল বলে লেখা আছে, রামেশ্বরম হোটেলের পাশে এখানে অ্যারো করে মার্ক করে দেওয়া আছে সমস্ত কিছু, রাম জন্মভূমি, হনুমানগড়ি, সমস্ত কিছু একবারে। এই যে সবাই আমরা লাইন দিয়ে ঢুকছি এখন। হ্যাঁ, শ্রুতিকেও দেখাবো, যে শ্রুতি আমার পেছনে, এই যে শ্রুতি। রাস্তা থেকে প্রায় 1 কিলোমিটার মতো, অনেকটাই হেঁটে যেতে হবে, কিন্তু রাস্তা মোটামুটি ঠিকই আছে, একদম পরিষ্কার সাফ সুন্দর, বাঁধানো রেলিং দিয়ে সমস্ত কিছু ব্যারিকেড করে দেওয়া আছে। অনেকগুলো ব্যারিকেড করা আছে চারিদিক দিয়ে, কোনো ভিড়ভাট্টার কোনো ব্যাপার নেই, কোনো অসুবিধা, আরামসে আসতে পারবেন। সেই ঐতিহাসিক জায়গা আমরা অবশেষে সিকিউরিটি চেক করে ভেতরে প্রবেশ করেছি। সবাই খুব আনন্দিত, সবাই খুব গর্বিত যে আজকে রামের জন্মভূমিতে আমরা পা রাখতে পেরেছি। ও সত্যি জীবন সার্থক। আর আপনাদেরকে বারবার বলছি, প্লিজ কোনো রাজনৈতিক রং দেখবেন না, এটা কোনো রাজনৈতিক রং না। ধর্ম যার যার বিশ্বাস, আমরা কোনো ধর্ম ছাড়া অন্য কিছু না, সব ধর্মের জন্য সব জায়গায় যেতে পারি, কিন্তু এটা কোনো রাজনৈতিক রং দেবেন না, প্লিজ প্লিজ। শুধু দেখুন ভিউ, দেখুন ভিউ ভিউ, সুন্দর সুন্দর, দারুণ। পয়সা এসব লকার রুম আছে, যাদের বড় বড় লাগেজ আছে তারা এখানে রেখে যাবেন, এখানে টোকেন দেবে, পরে এসে ঘুরে এসে কালেক্ট করতে পারবেন। আর আমরা এখন মন্দিরের প্রবেশদ্বারে ভেতরের দিকে আরো ঢুকছি। এখানে এই সমস্ত কিছু জুতো ব্যাগ নিয়েছে, জুতো ভরে এই লকার রুমের এখানে জুতো ফুতো সমস্ত কিছু রাখতে হচ্ছে। এখানে লেখা আছে বোর্ডে, মোবাইল চার্জার, স্মার্ট ক্যামেরা, ব্যাগ, লেডিস পার্ট সব কিছু অ্যালাউ না, ওয়াচ, সানগ্লাস কোনো কিছু অ্যালাউ না বলছে, জানি না কি হবে ভেতরে, দিতে দেবে কি জানি না। দিয়ে আমরা খুব সুন্দর দর্শন করে আসলাম। কিছু কিছু জিনিস আছে না, বলে না যে ভাষায় প্রকাশ করা যায় না, এটা হচ্ছে সেই টাইপের, পুরো বেলে মাটির তৈরি সমস্ত কিছু। আর মোবাইল ক্যামেরা সমস্ত কিছু জমা দিতে হচ্ছে, পার্টস, ব্যাগ সমস্ত কিছু, কোনো কিছু যাবে না টোটাল। মানে আপনার স্মার্ট ওয়াচ থেকে আরম্ভ করে যে কোনো ইলেকট্রনিক যে কোনো টাইপের ডিভাইস, টোটাল সিকিউরিটি চেকের সময় যারা যারা নিয়েও এসছে তাদের তাড়িয়ে একটা ডেটা কেবেলও পর্যন্ত নিতে দেয়, সমস্ত কিছু জমা করাতে হবে। তো সুতরাং এইগুলো সব খেয়াল রাখবেন যখন আপনারা আসবেন। আর দর্শন খুব সুন্দর হয়েছে, এখানে না পান্ডারাজ আছে না কোনো কিছু আছে, এখানে লাইন খুব সুন্দরভাবে গিয়েছে। আর রামলালাকে তো বলে প্রকাশ করা যাবে না, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে, এত ভালো লাগছে, এত অপরূপ দৃশ্য। যাই হোক, আস্তে আস্তে বেরোই, আরো বাইরের দিকটা দেখাই আপনাদেরকে। কেমন লাগলো, কেমন লাগলো? এর না দেখলে, চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না, মুখে বলে বোঝানো যাবে। প্রসেনজিৎ, আপনার কেমন লাগলো? খুব দারুণ, আর্কিটেকচার থেকে শুরু করে পুরো মন্দিরের ডেকোরেশন টোটালি একদম আসাম ছিল, খুব ভালো। 5ই আগস্ট 2020 তারিখে ভিত্তিপ্রস্তরের মাধ্যমে রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। মন্দিরটি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট দ্বারা সংরক্ষণ করা হয়। গর্ভগৃহ এবং প্রথম তলা নির্মাণের পর 22শে জানুয়ারি 2024 সালে ভগবান রামের শৈশব মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়।
রাম মন্দিরটি মূল নকশাটি 1988 সালে আহমেদাবাদের সোমপুরা পরিবার দ্বারা প্রস্তুত করা হয়েছিল। সোমপুরারা কমপক্ষে 15টি প্রজন্ম ধরে বিশ্বজুড়ে 100টিরও বেশি মন্দিরের নকশা অবদান রেখেছেন, তার মধ্যে সোমনাথ মন্দিরও রয়েছে। মন্দিরের প্রধান স্তম্ভটিতে ছিলেন চন্দ্রকান্ত সোমপুরা, তার দুই পুত্র নিখিল সোমপুরা ও আশিস সোমপুরা দ্বারা স্থাপিত। হিন্দু ধর্মগ্রন্থ, বাস্তুশাস্ত্র এবং শিল্পশাস্ত্র অনুসারে 2020 সালে সোমপুরারা মূল নকশা থেকে কিছুটা পরিবর্তন সহ একটি নতুন নকশা প্রস্তুত করেছিলেন। মন্দিরটি 250 ফুট প্রস্থ, 380 ফুট লম্বা এবং 161 ফুট উঁচু হবে। একবার সম্পূর্ণ হলে মন্দিরটির কমপ্লেক্সটি বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির হবে। রাজস্থানের বংশী থেকে প্রাপ্ত বেলে পাথর দিয়ে নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। মন্দির নির্মাণে কোনো প্রকার লোহার ব্যবহার করা হয়নি। পাথরের ব্লকগুলিকে সংযুক্ত করতে 10,000 তামার প্লেটের প্রয়োজন হয়। আর্কিটেক্টের কাজ এখনো প্রচুর বাকি আছে, সমস্ত কাজ চলছে এখনো, যা 2-3 বছর বলছে লেগে যাবে। স্থানীয়দের সঙ্গে কথা বলে যা জানা গেল, গেটের বাইরে ডান দিক দিয়ে যেখান থেকে এক্সিট করছেন, এখানে ডান দিকে বিভিন্ন ভান্ডারা আছে, আর এখানে একটা সুন্দর বজরঙ্গলির মন্দির আছে। হনুমান মন্দির, সীতা রসই ভান্ডারা, এখানটায় সমস্ত কিছু খিচুড়ি ভোগ বা যখন যেরকম হয় দেয়। যাই একটু খিচুড়ি ভোগ খেয়ে দেখি কিরকম, ভালোই, ওষুধের কোনো রিভিউ হয় না। এখানে খাবেন, পেট পুরে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই, তবে খাবার অপচয় করবেন না, এটাই রিকোয়েস্ট। যে ভান্ডারার পাশেই এখানে মেল ফিমেল টয়লেট আছে, জল খাওয়ার জন্য জলের ব্যবস্থা আছে, ভেতরে ওয়াশরুম আছে, আবার স্নান করার জন্য ব্যবস্থা আছে। তো যারা একদিনের জন্য এসে এখান থেকে বেরিয়ে যাবেন মনে করবেন, তাদের জন্য যদি স্নানের চেঞ্জের জন্য জামা কাপড় থাকলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারে, নিঃশুল্ক সব। হচ্ছে খাওয়া, চলো এবার তাহলে উঠি। এই হচ্ছে এক্সিট, পুরোপুরি এক্সিট। এবার এক্সিট বেরিয়ে এখানে বিভিন্ন পুজো সামগ্রী, তারপরে আপনার বিভিন্ন রকম এখানে ফুল, ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র সমস্ত কিছু পাওয়া যায়। আর এটা হচ্ছে পুরোপুরি মেন রোডে গিয়ে মিশছে। মেন রোড যাওয়ার জন্য এখানে হচ্ছে এক্সিট, হচ্ছে মেন প্রবেশ এক্সিট আর কি, মেন রোডে গিয়ে মিশছে। পুজো সম্বন্ধে যদি বলি, এখানে কিন্তু ভেতরে কোনো প্রসাদ বা মানে পুজো হয় না, কোনো পান্ডা বা কোনো কিছু নেই, টোটালটাই দর্শন হয়। আর আপনারা যারা ভাবছেন যে এখান থেকে বিভিন্ন পুজো সামগ্রী কিনে ভেতরে পুজো দেবো, মালা চড়াবো, এখানে সেই সব ব্যবস্থা নেই। সিকিউরিটি যখন চেক হবে তখন সব ফেলে দেবে, তো সুতরাং এতে আপনাদেরও কষ্ট লাগবে, এবার ভেতরে কিছু করার নেই। আর এখানে মাংকি থেকে একটু সাবধানে থাকবেন, কারণ মাংকির খুব উপদ্রব। আর মাংকি থেকে আপনারা বেঁচে রাখবেন বিশেষত চশমা, সানগ্লাস, যাই হোক, আর মোবাইল এগুলো খুব একটু সাবধানে রাখবেন। যাই হোক, এই যে এক্সিট করলাম, এটা হচ্ছে বিনা চক, অযোধ্যা ধাম রেলওয়ে হসপিটাল, শ্রীরাম হসপিটাল, সমস্ত কিছু মার্ক করে দেখানো রয়েছে। তো সব জায়গায় ভালো ভালো মার্কিংয়ের ব্যবস্থা এরা খুব ভালো করছে। কাউকে না জিজ্ঞেস করেই আপনি এটা ফলো করলেন, মার্কটাকে ফলো করলে আপনার নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবেন, আপনার ডেস্টিনেশনে। আমরা একটা ব্যাটারি গাড়ি নিলাম, 20 টাকা পার হেড, আমাদের লতা মঙ্গেশকর চকে ছেড়ে দেবে। এই হচ্ছে ব্যাটারি চালিত কার। দু সাইডে রাস্তা দেখুন কত সুন্দর, একটা প্লাস্টিক নেই, কিছু নেই, পুরো নিট অ্যান্ড ক্লিন। দু সাইডে বিভিন্ন রকমের মূর্তি, পুজো সামগ্রী, সমস্ত কিছু পুজো সামগ্রী বেশি পাবেন এখানে দোকান। তাছাড়া খাবার দাবারের দোকান সমস্ত কিছু তো আছেই, পুরো পরিষ্কার করে রেখে দিয়েছে পুরো একেবারে। এই যে লতা মঙ্গেশকর চকের এই সেই চকটা, গাড়িটা নামিয়ে দিল। এটা হলো রামকি পাড়ি, আর এটা হচ্ছে ঠিক লতা মঙ্গেশকর চকের অপোজিটে।
এটা হচ্ছে সেই লতা মঙ্গেশকরকে বিনা তাকে সম্মানের জন্য। রামকি প্যারি হলো ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যার সরজু নদীর তীরে অবস্থিত ঘাটগুলির একটি সিরিজ, যা তীর্থযাত্রীরা পবিত্র জলে স্নান করতে ব্যবহার করেন। বিশেষত দীপাবলি উদযাপনের সময় রাতের আলোয় আলোকিত হয়ে ওঠে এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি করে। বাংলা এটিকে রামের সিঁড়ি বা রামের ঘাটও বলা যেতে পারে, যা রামায়ণের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ স্থান। দু সালের দীপাবলি উপলক্ষে অযোধ্যা শহর সরজু নদীর পাড়ে রেকর্ড সংখ্যক প্রদীপ জ্বালিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন। এই উৎসবে প্রায় ২৬ লক্ষেরও বেশি প্রদীপ জ্বালানো হয়েছিল, যা এক অবিশ্বাস্য আলোর রোশনাই তৈরি করে। রামকি প্যারি এই বিশাল প্রদীপ প্রদর্শনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল। এই আয়োজন দীপোৎসব নামেও পরিচিত এবং এটি অযোধ্যার বার্ষিক দীপাবলি উদযাপনেরই অংশ। চলে এসেছি, এখানে আছে নাগেশ্বরনাথ টেম্পল মন্দির। যদি পুজো পাঠ করতে চান এখানে এসে পুজো দিতে পারেন। আর এখানকার লোকাল ওয়েবসটা পুরো একেবারে হরিদ্বারের মতো লাগছে, চারিদিকে সেই মন্দির এপার আর ওপার সেরকম। এখানে সন্ধ্যা আরতি খুব ভালো হয়। নাগেশ্বরনাথ মন্দির, এখানে পুজোর সময় এখানে দেওয়া আছে, বস করে দেখে নেবেন। মন্দিরে গৃহে প্রবেশ করছি। এখানে মাংকির খুব উপদ্রব, আপনারা সাবধানে আসবেন। খুব স্লিপ আছে, পা খুব সাবধানে ফেলবেন। চারিদিকে অনেক শিবের মূর্তি রয়েছে। জয় শম্ভু, জয় শম্ভু। অযোধ্যার নাগেশ্বরনাথ মন্দির সরজু নদীর তীরে অবস্থিত, যা ভগবান শিবকে উৎসর্গীকৃত এবং কিংবদন্তি অনুসারে এটি ভগবান রামের কনিষ্ঠ পুত্র কুশ প্রতিষ্ঠা করেছিলেন। একটি কিংবদন্তি অনুসারে কুশ সরজু নদীতে একটি নাগকন্যার কাছ থেকে একটি মূল্যবান বাহুবন্ধনী পেয়েছিলেন, যা শিবের ভক্ত ছিল। সেই নাগকন্যার প্রতি শ্রদ্ধাস্বরূপ তিনি এই মন্দিরটি নির্মাণ করেন। এটি অযোধ্যার মন্দিরগুলির মধ্যে অন্যতম এবং এটি শিবের উদ্দেশ্যে নিবেদিত। ভিতরে বিভিন্ন রকম পুজো পাঠ হচ্ছে, যারা ভিতরে গিয়ে পুজো পাঠ করবে তাদের জন্য ব্যবস্থা আছে। কি দারুণ জায়গা, শুধু দেখুন একবার, দু চোখ ভরে দেখুন। পুরো পাড় বাঁধিয়ে দিয়েছে, এত সুন্দর। এখানে না আসলে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। জল দেখতে পাচ্ছেন, খুব বেশি কিন্তু ডিপ না। দেখুন হেঁটেও লোক ওখানে পার করছে, স্নান করার জন্য উপযুক্ত একেবারে। এখানে ছোট ছোট এরকম অ্যাক্টিভিটি আছে, বাচ্চাদের জন্য খুব ভালো। কেমন লাগলো বাইক চালিয়ে? ভালো লেগেছে? আছে এখন একটু রেস্ট করছে এখানে। কি সুন্দর পরিবেশ, দারুণ লাগছে। সুন্দর ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, আবার একটু গরমও লাগছে, কারণ এখন মোটামুটি রোদের তেজটা ভালো, তো ওই জন্য গরমও লাগছে। ওই জন্য ছাওয়া দেখে একটু বসে আছি আমরা সবাই। এই হলো রামধারা। কত লোক স্নান করছে দেখুন। উপর দিয়েও ব্রিজ আছে, উপর দিয়েও দেখা যায়। দারুণ জলের স্রোত দেখুন, দেখবার মতো। এখানে স্নানও করবেন, প্রচুর লোক স্নান করে।
গামছা তাওয়াল নিয়ে আসবেন, আর চেঞ্জিং এর জন্য জামা কাপড় নিয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। তাছাড়া ঘাটের পাশেও জামা কাপড় এরা সব বিক্রি করছে, যাদের দরকার সেই হিসাবে। ও জল দেখুন, কত জল। চলো এবার বেরোই, এবার অন্য স্পট দেখাবার চেষ্টা করব। নয়াঘাট, এটা হচ্ছে লতা মঙ্গেশকর চকের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এই দিকে সোজা তার পেছন দিকে রাস্তাটা চলে যাচ্ছে নয়াঘাটের দিকে। এই হচ্ছে লতা মঙ্গেশকর চক। আমাদের তখন দেখালাম না, লতা মঙ্গেশকর চকে নামিয়ে দিয়ে গেছিলাম, আমরা ডান দিকে ঢুকে গেছিলাম। এবার আমরা নয়াঘাটের দিকে যাচ্ছি, চলুন যাওয়া যাক। এখানে একটা পাশে সুন্দর ছোট্ট করে একটা দুর্গা মাতা মন্দিরও আছে। ওই মন্দিরে এখন কেউ নেই, মনে হয় পুজো বন্ধ আছে, দুপুরের টাইম তো। আমরা চলে আসলাম নয়াঘাটে। এখানে সুন্দর সুন্দর নৌকা বিহার করে, আপনারাও চাইলে নৌকা বিহার করতে পারেন। একবার জেনে নিচ্ছি কত করে কি লাগবে। আর তাছাড়াও ডান দিকে হচ্ছে পাবলিক টয়লেট আছে, চেঞ্জিং রুম আছে, সমস্ত কিছু আছে। নৌকো বিহারের জন্য 100 টাকা পার হেড করে চেয়েছে। আমরা 7 জন ছিলাম, 500 টাকা দিয়েছি। তবে আপনারাও এসে এখানে দরদাম করে নেবেন, অবশ্যই কম পড়বে। তবে গ্রুপে বেশি হলে রেট আর একটু কম হবে। ওই 30 মিনিট মতো নৌকো বিহার হয়। তবে বাচ্চাদের খুব আনন্দদায়ক ব্যাপার, তারা খুব এনজয় করবে এই রাইডটা, বড়রাও এনজয় করবে। তো একবার অবশ্যই আপনারা এই রাইডটা করার চেষ্টা করবেন। আর এখানে সবাইকে লাইফ জ্যাকেট কম্পালসারি, সবাইকে পরতে হবে। এটা খুব ভালো উদ্যোগ। ব্রিজের নিচে চলে এসেছি, ব্রিজের নিচে এখান থেকে আমাদের নৌকো ক্রস করছে। এবার আমরা আস্তে আস্তে পাড়ের দিকে ভিড়ছি, পাড়ে পৌঁছে গেলাম। মোটামুটি আধা ঘন্টা মতো লাগে, আপ ডাউন মিলিয়ে আর কি। নামছে, আমরা পৌঁছে গেছি ঘাটের এপারে। এপারে ছেড়েছিল, সেই পারে এসে পৌঁছালাম, খুব ভালো লাগলো। 3:35, সবাই মিলে লাঞ্চ করছি। 120 টাকা থালি, 5টা নিয়ে আছে, 7 জন মিলে ভাগাভাগি করে খাবো। দুপুরের খাবার পর যে যার সবাই রেস্ট করতে চলে গেছে। আমরা দুজন আপনাদেরকে হেঁটে আশেপাশের কিছু দ্রষ্টব্য স্থান গুরুদ্বারাতে দেখাচ্ছি। প্রবেশ করছি এখন, উপরে উঠছি, গুরুদ্বারার উপরে দর্শন করতে যাচ্ছি দরবার সাহিব। এই হচ্ছে গুরুদ্বারার ভেতরটা, কোথাও লেখা নেই যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বারণ। খুব সুন্দর পবিত্র পরিবেশ। আমি প্রথমবার আসলাম কোনো গুরুদ্বারাতে। মার্কেট, বাজার, এখানে সমস্ত রকম সবকিছু পাওয়া যাচ্ছে, সবজি আনাজ সমস্ত কিছু, নতুন আলু সবই উঠেছে। চলে এসেছি চারধাম, শ্রী চারধাম মন্দির। এটা যে মন্দিরের ভেতরটা, এই হচ্ছে মেন এন্ট্রান্স, গেটটা দিয়ে ঢুকলাম। হচ্ছে মন্দিরের ভেতরটা, প্রথমেই আছে রামেশ্বরম ভগবান, দ্বারকাদেশ, এটা শ্রী জগন্নাথ ধাম। আর এটা হচ্ছে বদ্রীনাথ ভগবান। শ্রী বাল্মীকি ভবন। কাজ কি, কত সুন্দর কাজ।
অযোধ্যাতে ম্যাক্সিমাম মন্দিরই সকালবেলা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, আবার এইদিকে বিকেল 4টের পর থেকে ওপেন হয় এবং রাত্রিবেলা 9টা 9:30 অবধি খোলা থাকে। তো সুতরাং আলাদা করে টাইমিং কিছু লিখলাম না। বাল্মীকি রামায়ণের বাইরের দিকটা দেখুন, মন্দিরের বাইরের দিকটা, ভবনটার বাইরের দিকটার লুক। আর এখানে একটা কীর্তন সংকীর্তন চলছে সন্ধ্যেবেলায়, পরন্তবেলায়, খুব সুন্দর লাগছে। এটা একটা সরোবরের উপরে তৈরি করা হয়েছে। এটার অপোজিটে রয়েছে শ্রী মনিরাম দাস তার ভবন। बड़े हनुमान मंदिर, কিছু 4টে স্পট দেখালাম একদম পাশাপাশি। এই যে সমস্ত কিছু আপনাদের দেখাচ্ছি টোটালটাই আমরা হেঁটে কভার করেছি, আর এটা আমাদের হোটেলের 6-7 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই সমস্ত কিছু। তো সুতরাং আলাদা করে আর টোটো কিছু নিতে লাগেনি। কুড়ি টাকার টিকিট কাটলাম দুজনে, 10-10 করে। এর ভেতরে একটা ছোট, ভেতরে এটা মিউজিয়াম। শ্রীকৃষ্ণর জন্ম, মহারাজ, দিগম্বর জৈন মন্দির, অযোধ্যা। রাতের বেলা জানি না ছবিটা কতটা ভালো আসবে, তবু দেখাবার চেষ্টা করছি। বিশাল বড় মন্দির পরিষদ, পার্কিংয়েরও ব্যবস্থা আছে, টয়লেট ফয়লেটেরও ব্যবস্থা আছে। এগুলো আন্ডার কনস্ট্রাকশন। श्री दिगंबर जैन 101 भगवान, 108টা দিগম্বর জৈন ভগবানের মূর্তি সাজানো আছে, সব জৈন মূর্তি। এখন বন্ধ আছে তাই ভালোভাবে দেখাতে পারলাম না। কাজ খুব সুন্দর, অসাধারণ, পূর্ব মার্বেল পাথর দিয়ে করা, অসম্ভব কারুকার্য। পিলার, মন্দিরের ভেতর সমস্ত কিছু এখনও কাজ চলছে মনে হয়, খুব সম্ভবত ওই জন্য বোধহয় আটকে রেখেছে বা সময় হয়ে গেছে বলে বন্ধ করে দিয়েছে। মন্দিরের বাইরেটা এখন অন্ধকারের জন্য, কিন্তু ভেতরে খোলা আছে।
শ্রী দিগম্বর জৈন মন্দির থেকে কয়েক ধাপ দূরে এই দাঁত ধাওন কুণ্ড অবস্থিত। এই পুকুর সম্পর্কে বিশ্বাস করা হয় যে ভগবান রাম তার ভাইদের সাথে এখানে দাঁত ব্রাশ করত। হোটেলে পৌঁছালাম, এখন বাজে 9:52। আমরা ডিনার করছি, রুটি, পনির দো পেঁয়াজা আর পনির বাটার মশলা। মোটামুটি খাবার শেষের পথে, স্টার্ট করতে ভুলে গেছি। খুব রিজনেবল রেটে। এখন আমরা চা খাচ্ছি, সবাই চা খেতে সুন্দর ঠান্ডা। এখানে 10-11 চলছে এখন। জম্পেশ ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা যে একেবারে কানে মাথায় মুড়ি দিয়ে আমাদের জুজু হয়ে বসে রয়েছে। জুজু কি ভিড় আজকে, শনিবার দিন দেখুন, হনুমান গাড়ি। আর তারপর আজকে যোগীজি আসার কথা আছে, সেই জন্য সমস্ত রাস্তা ব্লক করে দিয়েছে। যাই হোক, আমাদের দর্শন তো আগেই হয়ে গেছে, দেখিয়েছিলাম আপনাদেরকে। হনুমানগাড়ি থেকে 300 মিটার দূরে দশরথ মহল সোজা। জায়গাটা দেখুন, খুব সুন্দর জায়গা। আর এই বাদিকে এই রাস্তাটা চলে গেছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের দিকে। সব অ্যারো করে দেখানো আছে, কোনো অসুবিধা হবে না। অযোধ্যাতে আসলে শনি রবিবার অ্যাভয়েড করে আসাই ভালো, কারণ শনি রবিবার অনেক ভিভিআইপি পার্সনরা এখানে দর্শন করে, যার জন্য সমস্ত কিছু ডিলে হয়ে যায়। আমরা এখন দশরথজির মহলে পৌঁছালাম, যেখানে রাম ছোটবেলায় এখানে খেলাধুলা করেছে, সেই মহলে আমরা প্রবেশ করছি। ভাবা যায় না, রামের জন্মভূমি যেখানে ছোটবেলা কাটিয়েছে, সেই জায়গায় আমরা পা রাখলাম। ঐতিহাসিক জায়গায় পা রাখতে একটা আলাদা শিহরণ যাচ্ছে, গায়ে কাটা দিচ্ছে। ফলে পুরো প্রবেশ করে গেছি। সামনে মূর্তি, এই হচ্ছে এন্ট্রান্স। দশরথ মহল অযোধ্যার কেন্দ্রস্থলে অবস্থিত একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান, যা রামায়ণের রাজা দশরথের বাসভবন ছিল বলে বিশ্বাস করা হয়, এবং বর্তমানে এটি শ্রীরাম, সীতা, লক্ষ্মণ ও অন্যান্য দেবদেবীর পুজোর পীঠস্থান হিসেবে পরিচিত। এটি অযোধ্যার প্রধান আকর্ষণগুলির মধ্যে অন্যতম, যা বড় স্থান নামেও পরিচিত, এবং এটা হনুমান মন্দিরের কাছে, হনুমানগড়ির কাছে অবস্থিত। সবাই আমরা দর্শন করলাম খুব সুন্দরভাবে। এবার যাচ্ছি কনকমহল, কনকমহল যেয়ে ওখানে আবার দেখাচ্ছি। এটা খুব সুন্দরভাবে দর্শন হচ্ছে, তবে এইসব জায়গায় বেশি ভিড় হয় না, যেহেতু আটকে দিয়েছিল, ভিআইপি এসেছিল বলে এত ভিড়ভাড় দেখাচ্ছে। আর সব জায়গায় দেখুন অ্যারো মার্ক করা আছে। কনক ভবন দেখুন ডান দিকে বেরিয়ে গেছে, সমস্ত জায়গা মার্ক করা হচ্ছে কনক ভবন রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে কনক ভবনের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখানে মাংকির কিন্তু খুব উপদ্রব, খুব সাবধানে জুতো চপ্পল রাখবেন, মোবাইল সানগ্লাস সব কিছু রাখবেন। চলো কনক ভবনে প্রবেশ করলাম। এখানে রাম সীতার বিয়ে হয়েছিল। কনক ভবন ভারতের অযোধ্যার একটি বিখ্যাত মন্দির, যা ভগবান রাম ও সীতা দেবীর বাসস্থান বলে বিশ্বাস করা হয়, এবং এটি রাম জন্মভূমির কাছেই অবস্থিত।
এটি স্বর্ণপ্রাসাদ নামে পরিচিত, যা কৈকেয়ী কর্তৃক সীতাকে উপহার দেওয়া হয়েছিল বলে জনশ্রুতি আছে, এবং রাম সীতার সুন্দর মূর্তি রয়েছে, যা অযোধ্যা দর্শনের একটি গুরুত্বপূর্ণ স্থান। নামের অর্থ স্বর্ণপ্রাসাদ, যা সোনাকা মন্দির। বিশ্বাস করা যায় ভগবান রাম ও দেবী সীতার বিয়ের পর কৈকেয়ী এই ভবনটি সীতাকে উপহার দেন, যা তাদের ব্যক্তিগত বাসস্থান ছিল। মন্দির এখন বন্ধ আছে, তাই ওয়েট করছি। এখন বাজে 11:57, খুব সম্ভবত 12টার পর খুলবে। তাও এখানে আমরা 8-10 মিনিট হয়ে গেছে এখানে বসে আছি। মন্দির খুলুক, তারপর আপনাদেরকে দেখাবো। সব বসে আছি লাইনে। সব বাচ্চারা এখানে খুব সুন্দর আনন্দ করছে, চারিদিকে খেলা করে বেড়াচ্ছে। এই যে এই নিয়ে মহারানী আনন্দ করছে। বা দারুণ জায়গা, অনেক বড় স্পেস। অবশেষে মন্দির খুললো, সবার এখন লাইন লেগে গেছে। একটু পরে যাবো, সবাইকে যেতে দিই। খুব একটা বেশি ভিড়ও নেই, এমন কিছু ভিড়ও নেই যে এখন হড়বড়ি করতে হবে। আপনারাও ধীরে সুস্থে আসবেন, আমি আপনাদের টাইম দেখিয়ে দিচ্ছি পরে মন্দিরে, সেই হিসাবে আপনারা আসার চেষ্টা করবেন। মন্দিরের টাইমিং আপনারা পজ করে দেখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। খুব সুন্দর দর্শন করলাম আমরা। আপনারাও আসবেন, অবশ্যই এখানে দর্শন করবেন, খুব ভালো লাগবে। আর টাইমিং আপনাদের দেখিয়ে দেবো অন স্ক্রিনে, আপনারা একবার সেইভাবে ফলো করে আসবেন। থেকে সব এসছে, শুধু যে এখানে ওয়েস্ট বেঙ্গল, ইউপি, বিহার তা না, রাজস্থান, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, সব জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে লোকজন এসছে। সাইডে কত দোকান, যদি কেনাকাটা করতে হয় এখান থেকেও করতে পারেন। আজকের লাঞ্চের মেনু, এখন বাজে প্রায় 3:45, আমরা এখন লাঞ্চ করছি। ভেজ থালি 150 টাকা প্লেট। আমরা সবাই যাচ্ছি, তো রাস্তা বন্ধ বলে সবাই ওয়াক করে যাচ্ছে। এখানে গাড়ি ফাড়ি সমস্ত বন্ধ করে রেখে দিয়েছে। কি সুন্দর সাজিয়েছে দেখুন। পরন্ত বেলায় সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে। কুইন হোম মেমোরিয়াল হল, খুব সুন্দর পার্কটা। এটা একটা কোরিয়ান পার্ক, চারিদিকে অনেক কিছু সাজানো গোছানো রয়েছে। এখানে সব সেলফি, ছবি টবি তুলছে, ব্যস্ত আছে। আপনারাও আসুন, বাচ্চাকে সঙ্গে নিয়ে, বাচ্চারা খুব আনন্দ পাবে। অযোধ্যায় প্রতি বছর শত শত দক্ষিণ কোরিয়ান আসেন, যারা কিংবদন্তি রানী হিও কোয়াং-ওকের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন। কিংবদন্তি অনুসারে রানী হিও কোয়াং-ওক, যিনি রাজকুমারী সুরিরত্না নামেও পরিচিত, 48 খ্রিস্টাব্দে দক্ষিণ কোরিয়া গিয়ে কারাক বংশের রাজা কিম সুরোর সাথে বিবাহবন্ধন আবদ্ধ হওয়ার আগে অযোধ্যা রাজকন্যা ছিলেন। বিশ্বাস করা হয় যে তিনি একটি নৌকায় কোরিয়ায় পৌঁছেছিলেন এবং গেমক-ওয়ান গয়ার রাজা সুরোর প্রথম রাজা ছিলেন। তিনি যখন বিবাহিত হন তখন তার বয়স ছিল 16 বছর এবং তাকে গয়া রাজ্যের প্রথম রানী হিসেবে বিবেচিত করা হয়। অযোধ্যায় তার স্মৃতিস্তম্ভের উপস্থিতির কারণেই কারাক বংশের প্রায় 60 লক্ষ মানুষ এই শহরটিকে তাদের মাতৃভূমি বলে মনে করে। 2001 সালে
অযোধ্যার এই স্মৃতিস্তম্ভটি প্রথম উদ্বোধন করা হয়েছিল। টিকিট মূল্য 10 টাকা পার হেড, বাচ্চাদের ফ্রি। প্যাভিলিয়ন, এই যে ভেতরটা। আছি আরামসে রিল্যাক্স করছি, করে নিতে পারবেন। আর এখানে মাংকির খুব উপদ্রব, মোবাইল ক্যামেরা সমস্ত কিছু সাবধানে করবেন। এই হচ্ছে ক্যামেরা 360 ভিউ। আর এদিকে সূর্য পাটে যাচ্ছে, দারুণ অভূতপূর্ব দৃশ্য। এই যে পার্কের এই উপরে সবাই দাঁড়িয়ে আছে, দারুণ দারুণ। থেকে বেরিয়ে যাচ্ছি, নেক্সট ডেস্টিনেশন আপনাদের দেখাচ্ছি। আর এখন বাজে 4:43। কি সুন্দর একটা মেটালের বল। আর ওই যে দূরে করেছে একটা সুন্দর নৌকো, প্রচুর মাংকি। এখন এক্সিট করছি, আছে খালি মার্ক ফলো করলেই পৌঁছে যাবেন। পুতুলগুলো তো ফুলিয়ে সাজিয়েছে। লতা মঙ্গেশকর চক। আর পাশে আছে বজরংবলীর মূর্তি। এখন আমরা এসেছি আবার রামকি প্যারিতে। এখানে কি সুন্দর রামের সংকীর্তন চলছে। এখন আমরা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে সিধা হোটেলে যাব। সুন্দর লাগছে পড়ন্ত বেলায়, দেখুন। এই সন্ধ্যাবেলায় সরজু নদীর তীরে অবশ্যই আপনারা এই সন্ধ্যারতি প্রদীপ অবশ্যই ভাসাবেন। সন্ধেবেলার অপরূপ দৃশ্য দেখুন, কি সুন্দর সাজানো, কি ওয়েল ডেকোরেটেড, কি মেনটেন। সব ঢলে ঢলে প্রচুর প্রচুর টুরিস্ট। আর আজকে স্যাটারডে, বিশেষত স্কুলগুলোকে বোধহয় ছুটি ঘোষণা করে সমস্ত কিছু নিয়ে এসছে এখানে, সমস্ত কিছু, যার জন্য নো এন্ট্রি করে রেখেছে। আজকে রাতের ডিনার মিক্স ভেজ, পনির আর রুটি আর স্যালাড। আজকে এই দিয়ে মেনু দিয়ে ডিনার কমপ্লিট করছি। এখন বাজে 11:15, ডিনার কমপ্লিট। আর অযোধ্যার মোটামুটি ঘোরা সবই কমপ্লিট হয়ে গেছে, সেটা আপনারা দেখলেন। কালকে সকালবেলা 11টার সময় চেক আউট করবো। সকালবেলা 11টার সময় চেক আউট করে এখান থেকে আপনাদের দেখাবো সিধা বারাণসী। তো অবশ্যই আপনারা জুড়ে থাকবেন এবং দেখবেন কিভাবে আমরা বারাণসী পৌঁছালাম। আর সেই সঙ্গে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট।